আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা অফিস সময়ে বাইরে থাকতে পারবেন না, খুবই ভালো কথা। কিন্তু শিক্ষার্থীরা তাদের স্কুল যখন চলে, কলেজ যখন চলে, বিশ্ববিদ্যালয় যখন চলে, তখন তারা ক্লাস টাইমে তারা বাইরে কি করেন, তারা বাইরে কিভাবে থাকেন? সবাইকে শুভেচ্ছা। সম্প্রতি সরকার একটি আইন করেছেন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু ধারা সেখানে আছে এবং সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সুবিধা পান এবং তার বিনিময়ে তারা রাষ্ট্রের জন্য কি সেবা প্রদান করবেন সেটা নিয়ে তাদের, এটা সরকার সংস্কারের অংশ। সরকার তাদের সংস্কারের অংশ হিসাবে সরকারি চাকরিজীবীদের চাকরি বিধিমালা বা আচরণ বিধিমালা তারা সংশোধন করেছেন। এটা নিয়ে বিশাল আন্দোলন হচ্ছে সচিবালয়ে এবং এই আন্দোলন নিয়ে সচিবালয়ের সাথে, সরকারের সাথে বা সরকার সমর্থিত বা অনেকে বলেন সরকারের মদতপুষ্ট রাজনৈতিক দলের সাথে একটা বলতে পারা যায় মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। আসলে সরকারি চাকরিজীবীরা কি ধরনের সুবিধা পান, কত ধরনের সুবিধা পান, এটা নিয়ে আমার একাধিক লেখা আছে জাতীয় পত্রিকায় প্রকাশিত এবং আমি হয়তোবা চেষ্টা করব আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলার জন্য। আজকে এটা নিয়ে কথা বলবো না। আমার ব্যাপারটা হচ্ছে যে সরকার সংস্কারের অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের চাকরি বিধিমালা বা আচরণ বিধিমালা সংশোধন করেছেন। সেখানে একটা ধারা উল্লেখ আছে। সেই ধারাটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা তাদের অফিস সময়ে অর্থাৎ চাকরিকালীন সময়ে তারা তাদের কর্মক্ষেত্র বা দপ্তরের বাইরে থাকতে পারবেন না। খুবই ভালো কথা। চাকরিজীবীদের যদি সময় থাকে 9টা 5টা বা 10টা 6টা, তাহলে তারা সেই সময় তাদের অফিসে না থেকে তাহলে কেন তারা বাইরে থাকবে? আর যদি কোনো কারণে অফিসের কাজই বাইরে যেতে হয়, তাহলে খুব সম্ভবত তাদের জন্য মুভমেন্ট অর্ডার একটা কাগজ থাকে এবং সেই মুভমেন্ট অর্ডারটা তাদের সাথে সংরক্ষিত রাখতে হয়, যাতে বাইরে কোনো জায়গায় যদি তারা চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন তারা সেই মুভমেন্ট অর্ডারটা দেখাতে পারেন, যেখানে তার অফিস ত্যাগের সময় এবং অফিসে সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় উল্লেখ থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা সেই এত কঠিন জায়গায় আমরা যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীরা অফিস বাইরে থাকতে পারবেন না, খুবই ভালো কথা। কিন্তু শিক্ষার্থীরা তাদের স্কুল যখন চলে, কলেজ যখন চলে, বিশ্ববিদ্যালয় যখন চলে, তখন তারা ক্লাস টাইমে তারা বাইরে কি করেন, তারা বাইরে কিভাবে থাকেন? আজকের যারা রাজনীতিবিদরা বা সরকারের লোকেরা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়মটা করলেন যে সরকারি চাকরিজীবীরা অফিস চলাকালীন সময়ে তাদের দপ্তরের বাইরে থাকতে পারবেন না, তাহলে বর্তমান সরকার কেন সংস্কারের অংশ হিসাবে এই কথাটা বলছেন না যে কোনো শিক্ষার্থী, সে বিশ্ববিদ্যালয়ের হোক, কলেজের হোক বা স্কুলের হোক, সে তার স্কুল চলাকালীন সময়ে সে তার প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে পারবেন না? কিন্তু আমরা কি স্কুল চলাকালীন সময়ে বা কলেজ বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে বাইরে কি শিক্ষার্থীদেরকে ঘুরতে দেখি না? সেটা কি তাহলে অন্যায় নয়? আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে রাখতে না পারি, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে তারা পড়াশোনা করছে, তারা শিক্ষিত হচ্ছে? এই যে শিক্ষার্থীদের যে পড়াশোনা একটা অনীহা, পড়াশোনা ছাড়া অন্য সব কাজে তাদের প্রচুর আগ্রহ, কিন্তু পড়াশোনায় তাদের একটা অনীহা, এটা কিন্তু লক্ষণীয়। আমাদের মাধ্যমিক পর্যায়ে যত প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রায় 0.6%ই হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আর 3.4% বোধহয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সারা বাংলাদেশে ছড়ানো, তার প্রত্যেকটার নামই আমরা জানি। সেখানে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের পড়াশোনার মান বা তাদের সিরিয়াসনেস, সেটা নিয়ে হয়তো আমরা অনেকে সন্তুষ্ট। কিন্তু এই যে বাকি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যার সংখ্যা হচ্ছে 96.6 এরকম, সেই জায়গার অবস্থা কি আমরা জানি? যারা আমার এই ভিডিও আপনারা দেখছেন, তাদের মধ্যে অনেকে হয়তো শিক্ষক আছেন। যারা শিক্ষক নেই, তারা চাইলে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয়দের মধ্য থেকে যারা শিক্ষকতা করেন মাধ্যমিক পর্যায়ে, তাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা যখন ক্লাসে যান, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কত থাকে, আর যারা উপস্থিত থাকে তারা কেমন পড়াশোনা করে, ক্লাসরুমে তাদের মনোযোগ, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, তাদের যে সিরিয়াসনেস এবং তারা ফ্যামিলিতে যখন থাকে সেখানে তাদের অবস্থান কি থাকে, সেগুলোর বিষয়ে আপনারা জানলে আমি নিশ্চিত আপনারা ভয়ে আটকে উঠবেন। আপনাদের আরেকটা বিষয় মনে থাকবে, সম্ভবত 2011 সালের 21শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করে। সেই পরিপত্রে বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষার্থী কোনো অসদাচরণ করেন বা কোনো আনএক্সপেক্টেড অ্যাটিটিউড সে শো করেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বা শিক্ষক কর্তৃক তাকে কোনো শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। খুব ভালো কথা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে বা ছোট শিশুদেরকে যে কোনো প্রকারের শারীরিক এবং মানসিক শাস্তি দেওয়ার বিষয়ে সারা বিশ্বে একটা বিতর্ক আছে এবং একটা কনসার্ন আছে। আমরা এর বাইরে না।
তবে এটা কি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা তরুণ বা কিশোর কিশোরীদের মধ্যে যে একটা মোরাল ডিগ্রেডেশন ঘটেছে বা আচরণিক যে নৈতিক অধপতন ঘটেছে বা লেখাপড়া বিমুখ ঘটেছে, বাস্তবতা বিবর্জিত যে চিন্তা সৃষ্টি হয়েছে, তার সাথে 2011 সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সেই যে পরিপত্রটা যেটা তারা একদম ওপেন করে দিল, তার সাথে কোনো সম্পর্ক রয়েছে? আপনারা খেয়াল করেন, ষষ্ঠ শ্রেণীতে পড়ে একটা শিক্ষার্থী, সে কিন্তু বয়সন্ধিকালে আছে, যেটা কলেজে পড়া শিক্ষার্থীরা হয়তো ফেস করছে না, বা হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ফেস করছে না। যেটা ফেস করছে মাধ্যমিক পর্যায়ে পড়া শিক্ষার্থীরা এবং শিক্ষকরা, অর্থাৎ এখানে বয়সন্ধিকালে শিক্ষার্থীরাই লেখাপড়া করে, এবং তাদের মধ্যে কি ধরনের পরিবর্তন হয় ইত্যাদি সেগুলো নিয়ে এখন আর বিস্তারিত কথা বলছি না। আপনারা খেয়াল করে দেখেন, এই শিক্ষার্থীরা জেনে গেল যে আমি যদি ক্লাসরুমে কোনো পড়াশোনা না করি, আমি যদি ক্লাসরুমের ডিসিপ্লিনটা নষ্ট করি, আমি যদি বাড়িতে পড়াশোনা না করি, কোনো ধরনের অন্যায় আচরণ করি নিজেকে শো করার জন্য বা যে কোনো কারণে হোক, তার জন্য আমার শিক্ষক যিনি আমার সামনে আছেন তিনি আমাকে কোনো প্রকার শারীরিক মানসিক শাস্তি চাপ প্রয়োগ করতে পারবেন না। এরকম পর্যায়ে যে শিশুটা বা যে কিশোর কিশোরীটা তার নিজের দায়িত্বটা নিতে পারেনি, সে কি আদৌ লেখাপড়া করবে বা এরকম পর্যায়ে কি করে? এটা আপনারা আপনাদের আশেপাশে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর যারা শিক্ষক আছেন, যারা শুনছেন, তারা তো অবশ্যই আমার এই কথাটা রিলেট করতে পারবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করা এবং মানুষকে শেখানো। আপনারা 2020 সালে বা 21 সালে যখন সারা বিশ্বেই কোভিড মহামারী ছড়িয়ে পড়লো, তখন আপনারা দেখেছেন এই বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, আর্মি, পুলিশ, ডাক্তার সবাই বারবার বলতো আমাদের জনগণকে, আপনারা এটা করেন, এটা করবেন না, এভাবে চলেন, এভাবে চলবেন না। তারপরে এই দেশের পুলিশ, আর্মি এই দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রাস্তায় পুলিশ নামাতে হয়েছে, র্যাব নামাতে হয়েছে, আর্মি নামাতে হয়েছে। তারপরে সবাই মিলে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেননি। দেশের মানুষকে ঘর থেকে বের হওয়া বন্ধ করতে পারেননি। অপ্রয়োজনে ঘোরাফেরা করা, পিকনিক করা, বিয়ের অনুষ্ঠান করা, জনসমাবেশ করা, পার্টি করা, কোনো কিছু থেকে আটকাতে পারেননি। প্রচুর লেখালেখি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রিকা এসেছে, ডাক্তাররা বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন, কনসালটেন্টরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, ইনফ্লুয়েন্সাররা পর্যন্ত বলছেন। তারপরেও কিন্তু এই মানুষের অনিয়ন্ত্রিত আচরণ বা অপ্রত্যাশিত আচরণ বন্ধ করা যায়নি। 2020 সালে এবং 21 সালে এসে আমরা দেখেছি যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ নিয়ন্ত্রণ করা, মানুষদেরকে বোঝানো। এবং তাদের বয়স কত? তাদের বয়স ধরেন যে 10 থেকে শুরু করে 70 পর্যন্ত কেউ নিয়ম মানছেন না। আমার স্পষ্ট মনে আছে একসময় সরকার বললেন সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য। সে সময় রমজান চলছিল, রমজানে জিলাপির দোকানের সামনে বিশাল লম্বা লাইন। কোনো সামাজিক দূরত্বের বা সোশ্যাল ডিস্টেন্সের বালাই নেই, কোনো মাস্ক বা কোনো ধরনের ব্যবস্থা সেখানে নেই। তো সেখানে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা কেন এই সরকারি নিয়ম না মেনে আপনারা জিলাপির দোকানের সামনে এত লম্বা লাইন দিয়েছেন? হঠাৎ করে তারা আবিষ্কার করলেন সেখানে একজন ডাক্তার এবং যিনি অধ্যাপক একটা মেডিকেল কলেজের, তিনি সেখানে উপস্থিত। তাকে যখন প্রশ্ন করলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আপনি কেন এখানে এসেছেন, আপনি তো একজন চিকিৎসক, আপনি তো একজন অধ্যাপক, তো তখন তিনি বললেন ওনার সন্তানেরা এই দোকানের এই ধরনের ইফতার খুব পছন্দ করেন, অর্থাৎ বাহিরের ইফতারটা খুব পছন্দ করেন। একটা বিষয় চিন্তা করেন যে রাষ্ট্রের এত সিনিয়র একজন ব্যক্তি, যিনি নিজে চিকিৎসক, যিনি নিজে অধ্যাপক, তাকে নিয়ম মানানোটা সহজ হচ্ছে না। তাহলে চিন্তা করে দেখেন মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে আপনারা কিভাবে নিয়ম মানাবেন, এবং তারা যাতে নিয়ম না মানতে পারে সেজন্য আগেই আপনারা আইন করে, নিয়ম করে, চিঠি করে তাদেরকে আমরা বলে দিলাম যে তুমি যদি বিদ্যালয়ে যাও এবং তুমি যদি পড়াশোনা না করো, কোনো নিয়ম শৃঙ্খলা না মানো, বরঞ্চ নিয়ম ভাঙার চেষ্টা করো, অন্যদের লেখাপড়াটা নষ্ট করার চেষ্টা করো, টিচারের বা বিদ্যালয়ের যে শৃঙ্খলা সেটা ভাঙার চেষ্টা করো, তাহলে তোমাকে কোনো ধরনের শারীরিক এবং মানসিক শাস্তি দেওয়া হবে না, সম্ভব না। তোমাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া সম্ভব না, তোমাকে তোমার পরীক্ষা আটকানো সম্ভব না। তাহলে বলেন কোন শিক্ষার্থী লেখাপড়া করবে? এবং হচ্ছেও তাই। আপনারা যারা আমার কথা শুনলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।